আমরা অলরেডি জেনেছি ইলেকট্রনের মতো অদৃশ্য ক্ষুদ্র কণার অবস্থান সুনির্দিষ্টভাবে পরমাণুর অভ্যন্তরে নির্ণয় করা সম্ভব নয়। তবে পরমাণুর ভিতরে কোন স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি সেটা নির্ণয় করা সম্ভব। বিষয়টা অনেকটা এরকম, ধরলাম এটি একটি পরমাণু। আমরা যদি এই পরমাণুর অভ্যন্তরে প্রবেশ করি তাহলে অনেকগুলো বাড়ি দেখতে পাবো। এই বাড়িগুলোকে বিভিন্ন নাম্বার দিয়ে চিহ্নিত করা থাকে, 1 2 3 4 5 6 7 8 9। এভাবে একটি পরমাণুর অভ্যন্তরে ইনফিনিটি সংখ্যক বাড়ি থাকতে পারে। কোয়ান্টাম মেকানিক্সের পরিভাষায় এই বাড়িগুলোকে বলা হয় শক্তি স্তর বা শেল। এই বাড়িগুলোর বৈশিষ্ট্য এরকম, কোনো বাড়ির মধ্যে একটি ঘর থাকে, আবার কোনো বাড়ির মধ্যে দুটি ঘর থাকে, আবার কোনো বাড়ির মধ্যে তিনটি ঘর থাকে, আবার কোনো বাড়ির মধ্যে চারটি ঘর থাকে। এই বাড়ির মধ্যে যে ঘরগুলো থাকে তাদেরকে বলা হয় সাবশেল বা উপশক্তি স্তর। আমরা এখন যে কোনো একটি বাড়ির মধ্যে প্রবেশ করব। ধরলাম আমরা এই 6 নম্বর বাড়ির মধ্যে আমরা প্রবেশ করব। 6 নম্বর বাড়ির ভিতরে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটি 4টি ঘর বা রুম নিয়ে গঠিত। এই ঘরগুলোকে বা উপশক্তি স্তরগুলোকে আবার ইংরাজি বর্ণমালা দিয়ে এদেরকে চিহ্নিত করা থাকে। যেমন এই রুমের নাম এস, এই রুমের নাম পি, এই রুমের নাম ডি, এই রুমের নাম এফ। আমরা যদি যে কোনো একটি রুমে প্রবেশ করি, প্রবেশ করলে দেখা যাবে এই রুমের মধ্যে নির্দিষ্ট কিছু স্থান আছে যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এগুলোকে কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় বলা হয় অরবিটাল। আমরা ধরে নিলাম যে এই রুমের এই অংশে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এখানে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বা এখানেও থাকতে পারে, বা এখানে থাকতে পারে, বা এখানে থাকতে পারে। তার মানে এই রুমের মধ্যে 5 জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মানে এই রুমে বা এই উপশক্তি স্তরে অরবিটাল আছে 5টি। এখান থেকে আমরা জানতে পারলাম পরমাণুর অভ্যন্তরে অসংখ্য শক্তি স্তর থাকে। সেই শক্তি স্তরের মধ্যে আবার নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তর থাকে। এই উপশক্তি স্তরের মধ্যে নির্দিষ্ট কিছু অঞ্চল থাকে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ উপশক্তি স্তরে থাকে অরবিটাল। বিজ্ঞানীরা এটা অঙ্ক করে বের করেছেন একটি শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর থাকবে, আবার একটি উপশক্তি স্তরে কতটি অঞ্চল পাওয়া যাবে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিজ্ঞানীরা এটা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমাদেরকে হিসাব করে দেখিয়েছেন। আর কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায় শ্রোডিঞ্জারের সমীকরণ সমাধান করলে। কোয়ান্টাম সংখ্যা মূলত 4 প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমরা এটাকে সংক্ষেপে লিখব কিউএন, বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। 2 নম্বর
সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই তিনটি কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা বের করতে পারি একটি পরমাণুর অভ্যন্তরে কোথায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইলেকট্রনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য আমাদেরকে আরেকটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়, সেটি হলো স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরকে নির্দেশ করে, সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরকে নির্দেশ করে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা অরবিটালকে নির্দেশ করে। এখন আমরা দেখব কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে কিভাবে একটি শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর পাওয়া যাবে বা কতটি অরবিটাল পাওয়া যাবে, বা এই সংখ্যাগুলোর তাৎপর্য কী, এগুলোর মাধ্যমে আর কি কি জানা যায় এ সম্পর্কে আমরা জানব। কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে মূলত আমরা চারটি তথ্য জানতে পারি। পরমাণুর অভ্যন্তরে কোন স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, শক্তি স্তর বা কক্ষপথের আকার এবং ওই সব কক্ষপথের শক্তির মান, উপশক্তি স্তরের আকৃতি ও ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক, অর্থাৎ ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘোরে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। এবার আমরা চার প্রকার কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কোয়ান্টাম সংখ্যার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ জানব, তাদের তাৎপর্য জানব এবং কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কিভাবে একটি পরমাণুর অভ্যন্তরের অরবিটাল সংখ্যা নির্ণয় করা যায় তা শিখব। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করা হয় এবং চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য বা এর মাধ্যমে আমরা যা জানতে পারি সেটা হলো: 1. শক্তি স্তর বা কক্ষপথের ব্যাসার্ধ। 2. ওই কক্ষপথের শক্তির মান। সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারি উপশক্তি স্তরের আকৃতি। এবং চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে জানতে পারি উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিকবিন্যাস। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1, 2, 3, 4 এভাবে ইনফিনিটি পর্যন্ত। কোনো কক্ষপথের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1 হলে তাকে বলা হয় কে শেল, 2 হলে বলা হয় এল শেল, 3 হলে বলা হয় এম শেল এবং 4 হলে বলা হয় এন শেল। আমাদের যদি n এর মান জানা থাকে তাহলে এই n এর মান ব্যবহার করে আমরা সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মান বের করতে পারব। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 থেকে n-1। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যদি 0, 1, 2, 3 হয় তাহলে এদেরকে যথাক্রমে s উপশক্তি স্তর, p উপশক্তি স্তর, 2 হলে d উপশক্তি স্তর, 3 হলে f উপশক্তি স্তর বলে। এই s p d f এই বর্ণগুলো এসেছে
পারমাণবিক বর্ণালী রেখাকে বিজ্ঞানীরা আগে শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল এই নামে চিহ্নিত করতেন। এদের প্রথম অক্ষর থেকে প্রশক্তি স্তরের নাম নির্ধারণ করা হয়েছে। চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান -L থেকে +L। আমাদের যদি n এর মান জানা থাকে তাহলে n এর মান ব্যবহার করে আমরা ওই শক্তি স্তরে কতটি অরবিটাল আছে তা আমরা নির্ণয় করতে পারব। সেই অরবিটাল সংখ্যা নির্ণয় করার ফর্মুলা হলো n²। আমরা l এর মান জানলেও l এর মান থেকে অরবিটাল সংখ্যা নির্ণয় করতে পারব। l এর মান ব্যবহার করে অরবিটাল সংখ্যা নির্ণয়ের ফর্মুলা হলো 2l + 1। আর m এর প্রতিটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। একটি শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে সেটাও আমরা n এর মান জানলে নির্ণয় করতে পারবো। 2n² 2l + 1। একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এর ব্যাখ্যা আমরা পরে শিখব। এটার একটা তত্ত্ব প্রদান করেছেন, ওটাকে পলির বর্জন নীতি বলে। সেই নীতি অনুযায়ী একটি অরবিটাল সর্বোচ্চ 2টি ইলেকট্রন রাখতে পারে। সুতরাং অরবিটাল সংখ্যাকে 2 দিয়ে গুণন দিলেই আমরা ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব। m এর প্রতিটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে, সুতরাং প্রতিটি অরবিটাল 2টি করে ইলেকট্রন রাখবে। এবার আমরা দেখব কিভাবে একটি শক্তি স্তরে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা হিসাব করতে হয়। l ও m এর মান হিসাব করে n শেলে কতটি অরবিটাল ও ইলেকট্রন আছে গণনা করো। এখানে শেল দেয়া আছে n, অর্থাৎ কক্ষপথ হলো n। n শেলের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হবে 4। l এর মান হবে, l এর মান বের করার ফর্মুলা 0 থেকে n-1। 0 থেকে n-1। l এর মান বের করার ফর্মুলা হলো 0 থেকে n-1। তাহলে এখানে হবে 0 থেকে 4-1, তার মানে 0 থেকে 3। l এর মান হবে n সমান 4 এর জন্য 0 থেকে 3। 0 থেকে 3 মানে 0 1 2 3। l এর মান আমরা 4টা পাবো 0 থেকে 3, তার মানে 0 1 2 3। আমরা এইভাবে লিখব, ভার্টিক্যালি লিখব এই সংখ্যাগুলোকে, তাহলে আমাদের অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা গণনায় কোনো ভুল হবে না। এরপর আমরা m এর মান নির্ণয় করব। m এর মান নির্ণয় করার ফর্মুলা হলো -L থেকে +L। -L থেকে +L। l এর মান আমাদের আছে 0 1 2 3। প্রতিটি l এর মানের জন্য আমরা আলাদাভাবে m এর মান পাব। প্রথমে নির্ণয় করি 0 এর জন্য, -0 থেকে +0 মানে 0। এরপরে আমরা 1, l এর মান 1 এর জন্য m এর মান নির্ণয় করব। -1 থেকে +1, -1 থেকে +1, তার মানে -1। এর পরের সংখ্যা 0, এর পরের সংখ্যা +1। l সমান 1 এর জন্য আমরা m এর মান পাবো 3টা, -1
0 +1। এবার 2-র জন্য যদি বের করি, l সমান 2-র জন্য -2 থেকে +2, -2 থেকে +2, -2, তারপরের সংখ্যা -1, তারপরের সংখ্যা 0, তারপরের সংখ্যা +1, তারপরের সংখ্যা +2, -2 থেকে +2। এভাবে যদি আমরা 3-র জন্য বের করি, -3 থেকে +3, -3, -2, -1, 0, +1, +2, +3, -3 থেকে +3 এর মধ্যবর্তী যত সংখ্যা আছে সবগুলো নিতে হবে। m এর প্রতিটি মান একটি করে অরবিটাল নির্দেশ করে। তাহলে এখানে আমরা দেখি অরবিটাল সংখ্যা m এর কতগুলো মান পাওয়া গেল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সুতরাং অরবিটাল সংখ্যা হবে 16। m এর প্রতিটি মান এক একটা অরবিটাল, আর আমরা এখানে m এর 16টি মান পেলাম। সুতরাং অরবিটাল সংখ্যা হবে 16টি। এবার ইলেকট্রন সংখ্যা, একটি অরবিটাল দুটি ইলেকট্রন রাখতে পারে। সুতরাং ইলেকট্রন সংখ্যা হবে 16 × 2 = 32টি। তাহলে 16টি অরবিটালে ইলেকট্রন আছে 32টি। যদি আমাদের প্রশ্ন আসে এইভাবে যে l ও m এর মান হিসাব করে অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা গণনা করো, তখন এইভাবে করে দেখাতে হবে। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে s অথবা ms দ্বারা প্রকাশ করা হয়। স্পিন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা ইলেকট্রনের ঘূর্ণনের দিক জানতে পারি এবং পরমাণুর চুম্বক ধর্ম এই স্পিন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ব্যাখ্যা করা যায়। ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে যেমন ঘোরে, ঠিক তেমনিভাবে নিজ অক্ষের উপরও ঘুরতে থাকে, এবং চার্জযুক্ত কণা যদি ক্রমাগত ঘুরতে থাকে তবে সেখানে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এখন প্রশ্ন হলো, ইলেকট্রনের ঘূর্ণনের দিকটা কেমন? ঘড়ির কাঁটার দিকে, না ঘড়ির কাঁটার বিপরীত দিকে, না উভয় ধরনের ঘূর্ণন প্রদর্শন করে? এটা প্রমাণ করেন দুইজন বিজ্ঞানী, তাদের নাম হলো স্টার্ন ও গারল্যাক। আমরা এখানে একটি চৌম্বক ক্ষেত্র দেখতে পাচ্ছি, উপরে সাউথ পোল, নিচে হলো নর্থ পোল। এর ভিতর দিয়ে আমরা 3 ধরনের চৌম্বক পাস করব। প্রথম দেখা যাচ্ছে একটা চুম্বকটা এইভাবে পাস করতেছি, যার উপরের দিকে হলো নর্থ, নিচে হলো সাউথ। আরেকটা চুম্বক আমরা পাস করব দ্বিতীয়বারে, সেটা আনুভূমিক হরাইজন্টাল অবস্থায়, একদিকে সাউথ থাকবে আরেক পাশে নর্থ থাকবে। এটা হলো 1 নম্বর পাঠাবো, 2 নম্বর পাঠাবো, এরপর 3 নম্বর চুম্বকটা পাঠাবো। সেখানে উপরের দিকে থাকবে সাউথ, নিচের দিকে থাকবে নর্থ। প্রথম চুম্বকের ক্ষেত্রে যে ঘটনা ঘটবে, এই নর্থ দ্বারা সাউথ, এই নর্থ প্রান্ত সাউথ দ্বারা আকৃষ্ট হবে, অথবা এই সাউথ প্রান্ত নর্থ দ্বারা আকৃষ্ট হবে। সাউথ এবং এই নর্থের মধ্যে দূরত্ব যেহেতু কম, সুতরাং আকর্ষণটা এই দিকে বেশি হবে, উপরের দিকে বেশি হবে। উপরের দিকে যদি বেশি হয়, তাহলে এই চুম্বকটা যখন এই বৃহৎ চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে পাস করবে, তখন কিছুটা উপরের দিকে বেঁকে যাবে, সরল রেখায় না গিয়ে কিছুটা উপরের দিকে বেঁকে যাবে। আবার দ্বিতীয় চুম্বকটা যখন আমরা পাঠাবো, তখন এদের মধ্যে কোনো আকর্ষণ হবে না, ফলে এটা সোজা সরল রেখায় যাবে। সুতরাং এটা সরল রেখায় গিয়ে এই দেয়ালে আঘাত করবে। তৃতীয় নম্বর চুম্বকটা যখন আমরা পাঠাবো, তখন সাউথ সাউথ একদিকে থাকবে,
ফলে এদের মধ্যে বিকর্ষণ হবে এবং বিকর্ষণের ফলে এটা নিচের দিকে বেঁকে যাবে, নিচের দিকে বেঁকে এই দেয়ালে আঘাত করবে। অর্থাৎ এই পরীক্ষাটার রেজাল্ট আমরা পাবো এরকম। এটা গিয়ে এখানে আঘাত করবে, এটা সরল রেখায় যাবে, এটা নিচের দিকে আঘাত করবে। এখন দেখি আমরা এক্সপেরিমেন্টটা। উপরে আঘাত করলো, সরল রেখায় চলে গেল, নিচে আঘাত করলো। এখন আমরা এই এক্সপেরিমেন্টটা ইলেকট্রনের ক্ষেত্রে দেখি। কোনো পরমাণু থেকে ইলেকট্রন উৎপন্ন করে যদি এই চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে পাস করা হয় তাহলে দেখি কি রেজাল্ট আসে। তাহলে আমরা দুই ধরনের রেজাল্ট পেলাম। কিছু ইলেকট্রন উপরের দিকে বেঁকে গেল, আবার কিছু ইলেকট্রন নিচের দিকে বেঁকে গেল। উপরের ইলেকট্রনগুলোকে যদি আমরা চুম্বকের সাথে তুলনা করি তাহলে এটা নর্থ সাউথ, আর নিচের ইলেকট্রনগুলোর ক্ষেত্রে হবে সাউথ নর্থ। এখান থেকে প্রমাণিত হয় পরমাণুতে ইলেকট্রনের দুই ধরনের ঘূর্ণন বিদ্যমান। যদি এক ধরনের ঘূর্ণন বিদ্যমান থাকতো তাহলে হয় আমরা শুধু উপরের রেখাগুলো পেতাম অথবা শুধু নিচের দিকের রেখাগুলো পেতাম। আর যদি কোনো ঘূর্ণনই না থাকতো তাহলে সরাসরি গিয়ে দেয়ালে আঘাত করত, সরাসরি পর্দার ওপর তারা গোলক তৈরি করত। তাহলে এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারলাম ইলেকট্রনের দুই ধরনের ঘূর্ণন বিদ্যমান। এটাকে আমরা এভাবে উপস্থাপন করতে পারি, যেসব ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘোরে, ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাদের জন্য পাওয়া যায় এই উপরের স্পট, এবং যারা ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে তাদের জন্য পাওয়া যায় এই স্পট। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার মান এস সমান ধরা হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরলে -12, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে +12।